প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেককেই স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সরল সুদ সম্পর্কে এবং দেখার চেষ্টা করব বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে আমরা করব। এই সরল সুদ ইংরেজিতে এটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। তাহলে এটার আমরা বুঝবো কি করে? এটা বোঝার জন্য আমরা প্রথমে একটা উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে ৫০০ টাকা আছে। তুমি ১ বছর পর ব্যাংকে যেয়ে দেখলে এই ৫০০ টাকাটা এখন ৫৫০ টাকা হয়ে গেছে। তাহলে দেখো এখানে যে অতিরিক্ত টাকাটা, অর্থাৎ ৫৫০ মাইনাস ৫০০ সমান ৫০ টাকা। এই ৫০ টাকাটাকে বলা হচ্ছে সুদ। ঠিক আছে? বা ইন্টারেস্ট। তাহলে তুমি এখানে সহজেই বুঝতে পারছো যে ৫০ টাকাটা অতিরিক্ত ব্যাংক তোমাকে পেমেন্ট করছে। তাহলে এখানে কতগুলো জিনিস আমরা একটু জেনে নিই। ধরো যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন, তাকে কি বলা হয়? উত্তমর্ণ। ঠিক আছে? ইংরেজিতে বলবে ক্রেডিটর। ওকে? আর ধরো যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন বা ধার নেন, তিনি হচ্ছেন অধমর্ণ বা ডেবিটর। ওকে? তাহলে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, যেটা ধরো তোমার আসল, সেই আসল টাকাটা, আসল মূলধন বা আসল বলা হয়, আসল অথবা মূলধন, এই জিনিসটা একটা নির্দিষ্ট সময় থাকছে, সেটা ১ বছর হতে পারে, ২ বছর হতে পারে। ঠিক আছে? তারপর সেটি বেড়ে গিয়ে আরেকটা অ্যামাউন্ট এখানে তৈরি করছে, যেটাকে আমরা সুদ হিসাবে বলছি। এবং এখান থেকে আমরা বার্ষিক শতকরা সুদের হার আমরা নির্ণয় করব। বার্ষিক শতকরা সুদের হার কত হবে সেটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে এই উদাহরণটা নিয়ে আমরা শুরু করেছি, যখন এই উদাহরণটা আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে দেখো আমাদের এখানে ৩টে কোয়ান্টিটি। প্রথম আমরা লিখব যে আসল। এই আসলটা হচ্ছে অবশ্যই টাকাতে মেজার হবে। তারপর ধরো সময় আমরা বছরে মেজার করব। এবং তারপর ধরো সুদ, এটা হচ্ছে টাকাতে মেজার হবে। আমরা সিম্পল ঐকিক নিয়ম এখানে ইউজ করব। তাহলে একটু লক্ষ্য করো, এখানে আমরা কি করেছিলাম? এখানে আমরা ৫০০ টাকা নিয়েছিলাম। ৫০০ টাকাটা হয়ে গেছিল কত? বছর পর ৫৫০ টাকা। তাহলে এটা আমরা এখানে ইউজ করব। তাহলে দেখো ৫০০ টাকাটা ১ বছর পর হয়ে যাচ্ছে কত? ৫৫০ টাকা। ওকে? তাহলে ৫০০ টাকা লিখলাম তোমার আসলের জায়গায়। সময় হচ্ছে তোমার ১ বছর। এটা হয়ে যাচ্ছে কত? সুদ হচ্ছে কত? ৫০ টাকা। তাহলে আমরা ১০০ টাকা দেখার চেষ্টা করব, ১০০ টাকায় ১ বছরের সুদ কত হবে? এটাই আমরা বার করার চেষ্টা করব। কারণ ১০০ টাকায় ১ বছরের সুদটাই হচ্ছে কি? বার্ষিক শতকরা সুদের হার। তাহলে সিম্পল এখানে আমরা ঐকিক নিয়ম ইউজ করব। ঐকিক নিয়মের সাহায্যে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। যে আমরা লিখব ৫০০ টাকার ৫০০ টাকায় ১ বছরের সুদ ৫০ টাকা। ঠিক আছে? তাহলে দেখো আমরা ১ টাকার ১ বছরের সুদ কত?
50/500 এত টাকা। আর 100 টাকার বছরের সুদ কত হবে? ইন্টু 100 করে দেবো, তাহলে 50/500 ইন্টু 100 সমান, দেখো কাটাকাটি করলে কি হবে, দুটো শূন্য কেটে যাচ্ছে, আর 5 10 50, এটা হচ্ছে 10। সুতরাং আমরা এখানে কি দেখতে পেলাম না, 100 টাকা 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, অর্থাৎ বার্ষিক শতকরা সুদের হারটা হচ্ছে কত? 10%। বার্ষিক সুদের হার সমান 10%। তাহলে খুব সহজেই আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে বার্ষিক সুদের হার হচ্ছে 10%। এখন দেখো আমরা একটা ফর্মুলা তৈরি করছি, এটার উপর বেস করে আমরা উইকিং নিয়মের সাহায্যে এই জিনিসটা দেখার একটু চেষ্টা করছি। ফর্মুলাটা কিভাবে আসছে দেখো, যে ধরো আমরা বার্ষিক সুদের হারের ক্ষেত্রে আমরা যেটা লিখলাম যে 100 টাকার 1 বছরের সুদ আমরা এখানে ধরে নিচ্ছি আর টাকা, ঠিক আছে? তাহলে এখানে দেখো 1 টাকার 1 বছরের সুদ কত হবে? r/100 টাকা। ওকে, তাহলে এখানে আমরা আবার নিচ্ছি ধরো p টাকার 1 বছরের সুদ আমরা দেখছি pr/100 এত টাকা, এবং p টাকার t বছরের সুদ আমরা এখানে নির্ণয় করছি pr, তাহলে t টা গুণ হয়ে যাবে prt/100 এত টাকা। ওকে, তাহলে দেখো এই যে জিনিসটা আমরা এখানে পেলাম, যে আমরা এই জিনিসটাকে বলছি i সমান prt/, এখানে কিভাবে ইউজ হচ্ছে দেখো, এখানে ইন্টারেস্টের আইটা নিয়েছি, ঠিক আছে ফার্স্ট। আচ্ছা, তারপর ধরো আসল অর্থাৎ প্রিন্সিপালের পিটা নেওয়া হয়েছে এই ক্ষেত্রে, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সেই জন্য এখানে আরটা নেওয়া হয়েছে, আর টিটা হচ্ছে অবশ্যই টাইমের ক্ষেত্রে প্রথম লেটারটা। তাহলে সুদ সমান আসল ইন্টু বার্ষিক শতকরা সুদের হার ইন্টু সময় বাই 100। এই ফর্মুলাটা আমরা সমস্ত জায়গায় ইউজ করে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। এখানে আই পি আর টির সাথে সমানুপাতিক। তাহলে আমরা সরাসরি প্রবলেমের দিকে আসি, প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। তোমাদের ক্ষেত্রে এখানে কোষে দেখি 2 এর প্রবলেমগুলো আমরা এখানে সলভ করব আজকে, এবং তোমরা অবশ্যই উদাহরণের যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমস্ত কিছু প্র্যাকটিস করবে, কারণ ওই টাইপগুলি এক্সারসাইজে দেওয়া আছে। তাহলে আমরা এক্সারসাইজ শুরু করি। এক্সারসাইজ শুরু করার জন্য আমরা প্রথম চলে যাব আমাদের যে প্রথম প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে, দেখো প্রথম যে প্রবলেমটা তোমাদের এখানে আছে, এটি কি বলছে দেখো, যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত সুদ দিতে হবে? তাহলে আমাকে এখানে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে যে সুদ কত। তাহলে আমরা অবশ্যই জানি আমাদের যে ফর্মুলা আছে i is equal to prt/100, i is equal to prt/100। এখানে i হচ্ছে সুদ, i অথবা সুদ, এখানে p হচ্ছে কি আসল, এই আসলটা এখানে কত বলে দেওয়া হচ্ছে না 15,000 টাকা।
ঠিক আছে। আরটা হচ্ছে সুদের হার, সরল সুদের হার 12%, সুদের হার এটা হচ্ছে 12%। টিটা হচ্ছে সময়, সময় এখানে বলে দিয়েছে দেখো 4 বছর। সমস্ত কিছু এখানে দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এখানে আমি পুট করে অ্যান্সারটা সহজেই বার করতে পারবো। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে i ইজ ইকুয়াল টু টি এর ভ্যালু কত 15,000, আর এর ভ্যালু হচ্ছে 12, টি হচ্ছে এখানে 4, নিচে হচ্ছে 100। এখানে যদি কাটাকাটি করো, দুটো শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে দেখো 150 ইন্টু 48, তাহলে 8 15 120, হাতে রইল 12, 4 15 60 আর 12 72, তাহলে 7,200 টাকা। সহজেই তোমরা এখানে সুদটা বার করে ফেলতে পারবে এবং লিখবে যে নির্ণয়ের সুদ সমান 7,200 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। শুধুমাত্র ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই, দেখি কি প্রবলেম আছে। দেখো আমাদের পরবর্তী যে প্রবলেম, দেখো কি বলছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 20,000 টাকার সুদ কত নির্ণয় করতে দিয়েছে। তাহলে এখানে অবশ্যই আমরা ওই একই ফর্মুলা এখানে ইউজ করব, i is equal to PRT by 100। কিন্তু এখানে দেখো সময়ের একটা ব্যাপার স্যাপার এখানে থাকছে, কারণ 2005 সাল তোমাকে এখানে দিয়ে দিয়েছে। তুমি জানো যে 2005 সালটা হচ্ছে নন লিপ ইয়ার, মানে এটা লিপ ইয়ার নয় কিন্তু। তাহলে এখানে ফেব্রুয়ারি মাস কত দিনের হবে? ফেব্রুয়ারি মাস হবে এখানে 28 দিন। ঠিক আছে, 28 দিনের হবে। তাহলে প্রথমে আমরা সময়টা একটু ক্যালকুলেশনটা করে নিই। তাহলে এখানে দেখো 1 জানুয়ারি থেকে 27 মে, তাহলে তুমি জানো যে জানুয়ারি মাস হচ্ছে কত দিনের? না 31 দিনের। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস অবশ্যই এখানে 28 দিনের হবে, যেহেতু এটা নন লিপ ইয়ার, লিপ ইয়ার নয়। তারপর মার্চ মাস হচ্ছে 31 দিন, পর এপ্রিল মাস হচ্ছে 30 দিন, তারপর মে মাস এর 27 তারিখ বলেছে, তার একদিন আগে নেবে, মানে 26 পর্যন্ত তুমি নেবে। তাহলে এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে জানুয়ারি মাসের ক্ষেত্রে, এটা হচ্ছে ফেব্রুয়ারির ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার মার্চের ক্ষেত্রে, এটা হচ্ছে এপ্রিলের, এবং এটা হচ্ছে মে মাসের, যেহেতু 27 তারিখ বলেছে বলে 26 তারিখ পর্যন্ত নিলে। তাহলে এটা যদি তুমি নাও, বা তুমি এখানে আরেকটা জিনিসও করতে পারো, যে এখানে যদি তুমি 1 জানুয়ারি থেকে কাউন্ট করেছো, যে 1 জানুয়ারি মাসে যদি তুমি একদিন কম নিয়েও এই ক্যালকুলেশনটা করতে পারো। তার মানে জানুয়ারি মাসে 30 দিন নিলে, আর তাহলে এখানে একই আসবে। এখানে জানুয়ারি মাসে 30 দিন, 28, 31, 30 প্লাস 27, এক্ষেত্রে 27 মে পর্যন্ত নেবে। ঠিক আছে, হয় জানুয়ারি মাসটা একদিন কম করবে, অথবা এখানে মে মাসটা একদিন কম করতে। তাহলে দেখো টোটাল দিন কত হচ্ছে। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে এটা কত আসছে দেখো, 6 7 সাথে 15 কে 16, তাহলে 1 3 2 5 6 3 9, 146। ঠিক আছে, 146 দিন টোটাল। ওকে, তাহলে আমরা দিনটা পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে সুবিধা হবে ফর্মুলাতে পুট করার জন্য। তাহলে দেখো আমরা যে ফর্মুলাটা জানি, সেই ফর্মুলাটা আমরা সরাসরি এখানে প্রয়োগ করব। আমরা জানি যে i is equal to PRT by 100। এখানে P হচ্ছে কত, না এখানে দেওয়া আছে দেখো, P হচ্ছে 2000 টাকা। এখানে R হচ্ছে কত, 6%। ঠিক আছে, এবং টি আমরা এখানে পেয়ে গেছি 146 দিন। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা টিটা সবসময় বছরে কাউন্ট করি। ঠিক আছে, তাহলে এখানে ছোট্ট একটা চেঞ্জ তুমি করে নিতে পারো, যে তুমি জানো যে 365 দিন সমান হচ্ছে 1 বছর। ঠিক আছে, তাহলে একদিন সমান কত হবে, 1/365 বছর। তাহলে 146 দিন, এটা কত হবে না 146/365। তাহলে এইটাই হচ্ছে তোমার আলটিমেট টিটা, তাহলে 146/365।
ওকে, তাহলে এখানে পুট করে দাও একে একে যেগুলো আছে। তাহলে পি এর ভ্যালু হচ্ছে কত দেখো 2000, আর এর ভ্যালু হচ্ছে 6 এবং টি এর ভ্যালু আমরা এখানে বার করেছি 146/365, আর এখানে তো 100 ছিল। এরপর তুমি ক্যালকুলেশন করো, দেখো কত আসছে। যেগুলো কেটে যাচ্ছে সেগুলো কেটে দেবে। যেমন ধরো দুটো শূন্য এখানে তুমি কেটে দিতে পারো, 5 দিয়ে তো কাটাকাটি যাবেই, 5 4 20, 5 7 35, 5 3 15, আর 73 2 হচ্ছে 146। তাহলে কত হচ্ছে দেখো 48 আছে নাকি, 6 4 24 গুণে 48, 48 এত টাকা। তাহলে খুব সহজেই তুমি সুদের ক্যালকুলেশনটা করতে পারলে। কিন্তু এখানে তুমি সবসময় মাথায় রাখবে যে যেহেতু এখানে আমরা দিনে বার করছি, সেই দিনটা অবশ্যই এখানে বছরে কনভার্ট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার অ্যান্সারটা আসবে না। ওকে, এরপর 3 অঙ্কটা দেখো কি বলছে না, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সববৃদ্ধি মূল। সববৃদ্ধি মূল কথার অর্থ হচ্ছে এখানে সুদ এবং আসল দুটোকে তোমাকে একসাথে বার করতে হবে, কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে দিয়েছে। তাহলে দেখো এখানে ঠিক একইভাবে আমরা করব। এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে যে সময়টা কি, এটা তো আমাদের বছরে কাউন্ট করা হয়। তাহলে এখানে দেখো কি বলা আছে তোমার 1 বছর 3 মাস, ঠিক আছে। তো যেহেতু এখানে মাস দেওয়া আছে, তাহলে তুমি সবটাকেই এই টোটালটাকেই তোমাকে বছরে নিয়ে আসতে হবে। এটা করার জন্য তুমি কি করবে দেখো, দুটো ভাবে তুমি করতে পারবে। 1 নম্বর হচ্ছে যে এই বছরটাকে তুমি মাসে নিয়ে যাও, অথবা এই মাসটাকে তুমি বছরে নিয়ে এসো। তো দুটোই আমি দেখাচ্ছি দেখো। 1 বছর মানে তুমি কি জানো, 1 বছর মানে তো 12 মাস, আর এখানে 3 মাস আছে, ঠিক আছে। তাহলে 12 + 3 হলো, তার মানে কত এখানে 15 মাস, ঠিক আছে। তাহলে তোমার জানা আছে যে 12 মাস সমান হচ্ছে কত 1 বছর। তাহলে 1 মাস সমান কত হবে বলো, 1/12 বছর। তাহলে এখানে তুমি কনভার্ট করে নিতে পারবে। তাহলে 15 মাস সমান কত হবে না, 15/12 বছর। ওকে, এভাবে তুমি করতে পারো। অন্যথা দেখো তুমি মাসটাকে বছরে নিয়ে আসতে পারো, মানে এখানে ধরো অলরেডি তো 1 বছর আছে, ঠিক আছে। তাহলে মাসটাকে যদি তুমি বছরে নিয়ে আসতে চাও, এখানে তুমি বার করেছো এতটা পর্যন্ত যে 1 মাস সমান 1/12 বছর, তাহলে 3 মাস সমান কত হবে, 3 মাস সমান হবে 3/12 বছর। তাহলে এখানে লিখো 3/12, টোটালটা কিসে চলে এলো, টোটালটা চলে এলো তোমার বছর। তাহলে যদি লসাগু করো তাহলে 12 আর 3 হচ্ছে 15, 15/12 এত বছর। আর এটাও তুমি কনভার্ট অলরেডি করে ফেলেছো এখান থেকে, 15 মাস সমান 15/12 বছর। তো যে কোনো একটা ভাবে তুমি করবে, দুটোই তোমাকে এখানে দেখানো হলো। তাহলে সময়টা আমরা এখানে চেঞ্জ করে ফেলতে পারলাম। তাহলে এখানে আমরা প্রথমে বার করব সুদ কত আসছে, আমরা এটা দেখার চেষ্টা করব। আমরা জানি আমাদের ফর্মুলা যেটা দেওয়া আছে যে ইন্টারেস্ট সমান আসল ইন্টু রেট অফ ইন্টারেস্ট, সুদের হার সময় বাই 100। তাহলে এখানে কি কি আছে দেখো, এখানে আসল হচ্ছে 960 টাকা, ঠিক আছে। তাহলে এখানে আসলের জায়গায় তুমি সহজে লিখে দাও 960। রেট অফ ইন্টারেস্ট কত, 8.13%, ঠিক আছে। তাহলে এটার জায়গায় তুমি লিখবে 8.13টাকে যদি তুমি ভাঙো তাহলে এটা আসবে তোমার 25/3, ঠিক আছে। তাহলে এটা জায়গায় লিখবে 25/3, আর টাইমটা তুমি এখানে চেঞ্জ করে ফেলতে পেরেছো, তাহলে 15/12, এখানে তো 100 আছে। তো এখানে ক্যালকুলেশন করো, দেখো কত আসছে। যদি তুমি ক্যালকুলেশন করো দেখো 3 5 15, আর 5 দিয়ে এটা যদি কাটো 20, ঠিক আছে। এরপর কাটাকাটি যাচ্ছে দেখো, 2 দিয়ে কেটে দিতে পারো, 48 আসবে, আর 4 12 48, তাহলে 4 25 100, 100 টাকা, 100 টাকা হচ্ছে এর সুদ। তাহলে ছিল কত
তোমাকে সমৃদ্ধি মূল বার করতে দিয়েছে, তাহলে 960 টাকা ছিল এর আসল। তাহলে এখানে তুমি লেখো সমৃদ্ধি মূল সমান আসল প্লাস সুদ সমান 960 প্লাস 100 সমান 1060 টাকা। এটা হচ্ছে তোমার উত্তর। তাহলে যখনই এরকম ধরনের সমস্যা থাকবে তাহলে অবশ্যই তুমি দেখবে যে এখানে সময়টা কিভাবে দেওয়া আছে। সময়টা কিন্তু এখানে বছর মাস একসাথে দেওয়া আছে। তাহলে অবশ্যই সব কটাকে তোমাকে বছরে নিয়ে আসতে হবে। তারপর তোমার যে সূত্র জানা আছে সেই সূত্রের সাহায্যে খুব সহজেই তুমি কিন্তু অ্যান্সার বার করে ফেলতে পারবে। ওকে, আশা করি বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আমরা নেক্সট প্রবলেমের দিকে যাব। 4 নাম্বার। এখানে কি কি বলেছে আগে দেখো। প্রথম বলেছে দেখো যে সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদ, ঠিক আছে, কত টাকা না 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছে। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে একই ধরনের ব্যাপার, ঠিক আছে। এখানে সরাসরি তুমি সূত্র প্রয়োগ করতে পারো, বা তুমি এখানে একটু ছোট করে লিখে নিতেও পারো, যেগুলো তোমাকে এখানে দেওয়া আছে। যে ধরো রেট অফ ইন্টারেস্ট তোমার এখানে দেওয়া আছে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে এখানে 6, ঠিক আছে। পি এর ভ্যালু হচ্ছে এখানে 3200 টাকা, টি হচ্ছে এখানে কত 2 বছর। তাহলে এখানে তোমাকে প্রথম ইন্টারেস্ট বার করে নাও, দিয়ে তারপর সুদ আসল একসাথে করে নেবে ওখানে। তাহলে আয় সমান কত তুমি জানো, পিআরটি বাই 100। তাহলে পি এর ভ্যালু এখানে হচ্ছে 3200, আর এর ভ্যালু হচ্ছে এখানে কত 6, এবং টি হচ্ছে 2, নিচে হচ্ছে 100। তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশনটা করো তাহলে এখানে সহজেই তুমি কত পেয়ে যাবে, এখানে দুটো শূন্য তুমি কেটে দাও, তাহলে 32 ইন্টু 12 কত হচ্ছে দেখো 384 টাকা। এটা হচ্ছে তোমার সুদ, ঠিক আছে। সুদ আয় সমান হচ্ছে এটা। তাহলে তোমাকে জানতে চেয়েছে যে সুদে আসলে কত টাকা। তাহলে আসল হচ্ছে এখানে কত 3200 টাকা। তাহলে সুদ আসল বা সমৃদ্ধি মূল্য লিখতে পারো তুমি, একই কথা। সুদ আসল 3200 প্লাস 384, তাহলে এটা হচ্ছে কত 3584 টাকা, ঠিক আছে। খুব সহজেই কিন্তু তুমি অ্যান্সার বার করতে পারছো। আগে দেখে নিতে হবে কি কি জিনিস দেওয়া আছে। এখানে সুবিধা হয়েছে আমাদের একটা জিনিস, যে এখানে সময়টা বছরে দেওয়া আছে, আদারওয়াইজ কিন্তু তোমাকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, এরপর তাহলে আমরা পরবর্তী প্রবলেমের দিকে যাব। প্রবলেম নাম্বার 5। কি কি বলা আছে আমরা একটু দেখে নিই। দেখো এখানে কি কি বলেছে, দেখো বলছে যেটা যে বার্ষিক 5.25% সরল সুদে তিনি ব্যাংকে কিছুটা টাকা জমা রেখেছেন এবং 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তাহলে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে তুমি একা একা লিখতে শুরু করো। এখানে আর এর ভ্যালু হচ্ছে 5.25, ওকে। আচ্ছা, সময় এটা অবশ্যই এখানে বছরে দেওয়া আছে, তাই তোমার এখানে কোনো সমস্যা হবে না, তুমি লিখে দেবে 2। আর এখানে সুদটা তোমাকে এখানে দেওয়া আছে, আয়ের ভ্যালু হচ্ছে 840 টাকা, ঠিক আছে। তাহলে তোমার কাছে জানতে চাইছে যে কত টাকা তিনি জমা করেছিলেন, অর্থাৎ এখানে তোমার কাছে জানতে চাইছে আসলটা কত। তাহলে তুমি যে ফর্মুলাটা জানো, এখানে পি সমান কত এটা তোমাকে বার করতে দিয়েছে, তাহলে আই সমান হচ্ছে পি আর টি বাই 100। তাহলে পি সমান এখানে কত আসবে, পি সমান হচ্ছে আই ইন্টু 100 ডিভাইড বাই আর ইন্টু টি, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালুগুলো এখানে পুট করো। আয়ের ভ্যালু কত 840 ইন্টু 100, আর এর ভ্যালু হচ্ছে 5.25, আর টি হচ্ছে কত 2, ঠিক আছে। তাহলে এরপর তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে দেখো কত আসছে। খুবই সোজা ক্যালকুলেশন এটা। এই পয়েন্টটাকে তুমি তুলে দিতে পারো, এই পয়েন্টটা তুলে দিলে নিচে যে 100টা আসবে 100টা উপরে চলে আসবে, ঠিক আছে। এরপর তুমি 5 দিয়ে কাটাকাটি করো,
5 10 50, 5 5 25, আর এখানে তুমি কেটে দাও 5 20 100। ঠিক আছে, 2 দিয়ে এখানে যাবে, এটা 2 10 20, এখানে দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 2 10 5 1, আর এখানে 5 20 100। এবার 21 4 এ দেখো, 21 4 এ 84, আর পাশে শূন্যটা আছে বসিয়ে দাও। তাহলে আলটিমেট এখানে কত দাঁড়াচ্ছে? 40 ইন্টু 10 ইন্টু 20। তাহলে 40 10 400, 420 হচ্ছে কত? 8000, 8000 টাকা। তাহলে বুঝতে পারছো খুব সহজেই তুমি এই ক্যালকুলেশন করে বার করে ফেলতে পারছো যে তার কত টাকা জমা ছিল। তাহলে এখানে আসল সমান হচ্ছে 8000, এটাই তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, খুবই সোজা জিনিস, শুধুমাত্র ফর্মুলা ইউজ করে কিন্তু জিনিসগুলো হয়ে যাবে। তোমাকে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো ঠিকঠাকভাবে লিখতে হবে, এবং যদি কিছু কনভার্সনের প্রয়োজন হয় তাহলে করে নিতে হবে, এবং তারপর ফর্মুলাতে পুট করে খুব সহজেই কিন্তু তুমি বার করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমের দিকে যাই। পরের প্রবলেম হচ্ছে 6 নম্বর যে প্রবলেম। তোমাদের প্রবলেমটা কি বলেছে আগে একটু আমরা দেখে নিই, তারপর আমরা সলভ করব। তাহলে দেখো, এখানে সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12%, তাহলে এখানে আর এর ভ্যালু হচ্ছে এটা, সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছে এবং 378 টাকা করে তাকে কিন্তু সুদ দিতে হচ্ছে প্রত্যেক মাসে। এখানে কিন্তু প্রত্যেক মাস করে দিয়েছে, তার মানে এখানে সময়টা কিন্তু মাসে দিয়েছে, এটাকে কিন্তু তোমাকে বছরে কনভার্ট করে নিতে হবে, এই জিনিসটা কিন্তু ভুল হয়ে যায়। আর সুদ তোমাকে এখানে অলরেডি বলে দিয়েছে, তাহলে এখানে তোমাকে জানতে চেয়েছে যে কত টাকা তিনি ধার নিয়েছিলেন, অর্থাৎ এখানে আলটিমেট সেই তোমাকে আসলটাই বার করতে দিয়েছে। তাহলে এখানে আমরা দেখাতে একটু চেষ্টা করব। তাহলে এখানে যেগুলো বলে দিয়েছে সেগুলো একে একে আমরা একটু লিখি, তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, প্রথম হচ্ছে যে আর হচ্ছে 12% বা 12, আর এর ভ্যালু হচ্ছে 12। এখানে টাইম হচ্ছে কত? 1 মাস। তাহলে মাসকে তোমাকে কনভার্ট করে নিতে হবে, তুমি জানো যে 12 মাস হচ্ছে 1 বছর। ঠিক আছে, তাহলে 1 মাস হচ্ছে কত? 1/12 বছর। তাহলে এখানে 1 মাস সমান 1/12 বছর তুমি এখানে লিখবে। এরপর দেখো, তোমাকে বলে দিয়েছে 378 টাকা সুদ, তাহলে আয়ের ভ্যালু হচ্ছে কত? 378। তাহলে সবই তো পেয়ে গেছো, এরপর শুধুমাত্র ফর্মুলাতে পুট করে দাও, i is equal to ERT/100। তাহলে p সমান একইভাবে আগে যেভাবে করলাম, i into 100 divided by RT। এরপর তুমি ভ্যালুগুলো পুট করো, i হচ্ছে 378 ইন্টু 100 ডিভাইড 12 ইন্টু 1/12। তাহলে 1/12 করলে কি হবে না, এই 12টা উপরে উঠে যাবে, বা নিচেও তুমি 12 রেখে এখানে কাটাকাটি করে দিতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে এটা যদি তুমি সিম্পলিফিকেশন করো, তাহলে দেখো এটা তো কেটে যাচ্ছে, 12 কেটে যাচ্ছে, সিম্পল হয়ে যাচ্ছে কত? 37,800 টাকা হচ্ছে কি এর আসল। সুতরাং আমরা খুব সহজেই এর আসলটা, মানে তিনি কত টাকা ব্যাংক থেকে ধার করেছিলেন, সেটা কিন্তু তুমি বার করে ফেলতে পারবে, এটাই তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে তুমি লিখে দিতে পারো, আসল সমান হচ্ছে 37,800 টাকা। আশা করি বোঝা গেছে অঙ্কটা, খুবই সোজা জিনিস, সমস্ত কিছু দেওয়া আছে, শুধুমাত্র এখানে দেখো সময়টাকে আমি কিন্তু কনভার্ট করে নিয়েছি বছরে। এই জিনিসটা কিন্তু অবশ্যই করে নেবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের অ্যান্সারে ভুল আসবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা প্রবলেমের দিকে যাই। প্রবলেম নাম্বার 7, আমরা একটু দেখি কি বলতে চাইছে। এখানে কি কি বলেছে দেখো, এখানে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, সেটা তোমাকে হিসাব করে লিখতে হবে। তাহলে তুমি ধরে নাও যে x টাকা, ঠিক আছে, y বছরে
2x টাকা হবে। ঠিক আছে, তাহলে x টাকাটা বের হচ্ছে কত তোমার 2x টাকা। তাহলে এখানে তুমি সহজেই বুঝতে পারছো যে এখানে সুদ হবে কত 2x মাইনাস x, কারণ যেটা এক্সট্রা সেটা থেকে তো আমি বাদ দেবো, তাহলে সমান x টাকা। সুদ হচ্ছে এখানে x টাকা, মানে সুদ মানে হচ্ছে এখানে আয়ের যে ভ্যালুটা সেটা আমি বলতে চাইছি। আচ্ছা, তোমাকে এখানে সুদের হার বলে দিয়েছে, আর এর ভ্যালু হচ্ছে 6, তোমাকে টিটা জানতে চেয়েছে কত বছর, এটা তোমাকে নির্ণয় করতে দিয়েছে। আর তুমি আসল তো জানো, আসল আমি এখানে ধরে নিয়েছি কত x, তাহলে সবকিছুই দেওয়া আছে, তাহলে এখান থেকে খুব সহজেই তুমি ক্যালকুলেশন করে বলে দিতে পারবে যে সময়টা হচ্ছে কত। তাহলে তুমি যে ফর্মুলাটা জানো সেটা হচ্ছে কি i is equal to ERT by 100। এখান থেকে তুমি লিখবে t সমান i into 100 divided by into r। ঠিক আছে, এরপর টাইম, এরপরে তুমি ভ্যালুগুলো পুট করো, ভ্যালুগুলো পুট করে কত হচ্ছে দেখো, আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে কত x, আয়ের জায়গায় তুমি x লিখবে ইন্টু 100, টি এর ভ্যালু হচ্ছে কত x, টি মানে এটা, আর আর হচ্ছে কত 6, তাহলে x x এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং এখানে কি কি পড়ে থাকবে তাহলে বলো, এখানে পড়ে থাকবে হচ্ছে যে 100/6। ঠিক আছে, 100/6, তার মানে 50/3। ঠিক আছে, তাহলে এটা তুমি লিখতে পারো 3 16 48 2, তাহলে 16 × 2/3 এত বছর, এত বছরে কিন্তু জিনিসটা এই টাকাটা দ্বিগুণ হবে। ঠিক আছে, এখানে তোমাকে বছরটাই নির্ণয় করতে দিয়েছে। তাহলে প্রবলেমটা একটু ভালো করে দেখে নিও। তোমাকে বলা জানতে চাওয়া হয়েছে কত বছরে, তাহলে x টাকা তুমি প্রথমে ধরে নিলে, এক্সটা হয়ে যাবে 2x, আমি ধরে নিয়েছি y বছর। ঠিক আছে, এখানে t এর জায়গায় তুমি y ও লিখতে পারো, সব থেকে বেটার হবে, কারণ টাইমটা আমি এখানে y ধরেছি। তাহলে এখানে t না লিখে এখানে তুমি লিখে দাও y। ঠিক আছে, এই জায়গাটা তুমি y লিখে দাও, y এর ভ্যালুটা আমি এখানে নির্ণয় করেছি। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা বোঝা গেল আশা করি। এরপরে আমরা নেক্সট প্রবলেম দিকে যাব এবং দেখবো যে এখানে কি দেওয়া আছে। এরপর তোমাদের প্রবলেম নাম্বার 8। দেখো, আগে প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো, তারপর আমরা যেগুলো বার করতে দিচ্ছে সেগুলো আমরা দেখব। যে কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, তাহলে বার্ষিক সরল সুদের হার কত সেটা তোমাকে নির্ণয় করতে দিয়েছে। তার মানে আলটিমেট তোমার কাছে জানতে চাইছে আর এর ভ্যালু হচ্ছে কত। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে টি সমান দেওয়া আছে 6 বছর, তাহলে তোমার প্রবলেম কিছু হবে না, চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। এখানে আসল টিটা তুমি ধরে নাও এক্স, তাহলে আইটা কত হবে, ধরি আসল বা পি হচ্ছে এক্স, তাহলে আই হচ্ছে কত, আসলে 3/8 অংশ, তাহলে 3/8 ইন্টু এক্স মানে 3x/8। ঠিক আছে, তাহলে তুমি অলরেডি ফর্মুলা জানো, সেই ফর্মুলাতে তুমি পুট করে দাও। তাহলে ফর্মুলা হচ্ছে কি i is equal to PRT/100, i এর জায়গায় লিখবে কত 3x/8, p এর জায়গায় লিখবে কত x, আর এর ভ্যালু তো তোমাকে বার করতে হবে, p এর ভ্যালু হচ্ছে কত 6, এখানে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এরপর ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে ইজিলি তুমি কিন্তু এখান থেকে আর এর ভ্যালু নির্ণয় করে ফেলতে পারবে। তাহলে দেখো, এখানে তুমি x কেটে দিতে পারো উভয় পক্ষে, এবং 3 দিয়ে কিন্তু 6 এখানে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাও চলে যাবে 2×50, তাহলে আর হচ্ছে কত 50/8, 50/8 মানে কত 8×6 = 48, এটা। আবার এটা যদি কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে কত হবে 6×1/4, এত পার্সেন্ট। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে খুব সহজেই কিন্তু তুমি অ্যান্সার বার করতে ফেলে
অ্যান্সার বার করতে পারবে। ঠিক আছে? তাহলে প্রবলেমটা একটু ভালো করে আগে পড়ে নেবে যে কি বলতে চাইছে। ঠিক আছে? এখানে তোমাকে টাইম দিয়ে দেওয়া হয়েছে ৬ বছর। এখানে সুদের যে পরিমাণটা সেটা আসলে ৩/৮ অংশ। আসল যেটা সেটা ৩/৮ অংশ। সেজন্য আসলটা আমি x ধরে নিয়েছি এবং সুদের পরিমাণটা তাহলে কত দাঁড়াচ্ছে ৩/৮ ইন্টু x। ঠিক আছে? মানে 3x/8। এরপর তুমি শুধু কিছু নয়, শুধু ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে এখান থেকে খুব সহজেই কিন্তু এই r এর যে ভ্যালুটা, r এর ভ্যালুটা তুমি কিন্তু নির্ণয় করতে পারবে। এটা খুব সোজা প্রবলেম, অসুবিধা কিছু হবে না। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, তারপর সলভ করবে। তাহলে দেখবে যে পুরো জিনিসটাই তোমার এসে যাচ্ছে। ঠিক আছে? এরপর তাহলে আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই। ৯ নাম্বার প্রবলেম। এটা দেখি, সলভ করার চেষ্টা করি। দেখো ৯ নাম্বার কি বলছে দেখো, যে বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দিচ্ছে। ঠিক আছে? এটা সমবায় সমিতি। আর ব্যাংক থেকে যদি তুমি টাকা ধার করো তাহলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হচ্ছে। তাহলে একজন কৃষক যে ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে ৫,০০০ টাকা কৃষি ঋণ নিয়েছে। কারণ এখানে তুমি পরিষ্কার বুঝতে পারছো যার সরল সুদের হারটা কম, রেট অফ ইন্টারেস্টটা কম, তাহলে অবশ্যই সে সেখান থেকে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে না? তাহলে এখানে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে এখানে দেখো আমাদের দুটো জিনিস পার করতে হবে। প্রথম আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সমবায় সমিতি। সমবায় সমিতি এর ক্ষেত্রে ক্যালকুলেশন বার করতে হবে। আর আরেকটা কি করতে হবে না, ব্যাংকের ক্ষেত্রে। ঠিক আছে? ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। উভয় পক্ষে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে যে এর আয়টা কত বেরোচ্ছে, এর I1 লিখবো, আর এখানে দেখবো আমরা I2। মানে অ্যাকচুয়ালি আমরা সুদ কত আসছে উভয় পক্ষে সেটা আমরা দেখবো। ঠিক আছে? কারণ সেখান থেকেই আমাদের হিসাব করতে হবে যে কত টাকা বাঁচবে। তাহলে চলো এই প্রবলেমটা সলভ করা যাক। তাহলে দেখো কিভাবে আমরা এগোবো। দেখো প্রথমে যদি আমরা সমবায় সমিতিকে কনসিডারের মধ্যে আনি, তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে বার্ষিক সরল সুদের হার r এর ভ্যালুটা দেওয়া আছে 4। ঠিক আছে? আচ্ছা, এখানে p হচ্ছে কত বলেছে তোমাকে, ৫,০০০ টাকা। ঠিক আছে? p এখানে দেওয়া আছে ৫,০০০ আর r হচ্ছে এখানে 4%। ঠিক আছে? আর t টা অবশ্যই ১ বছর। t টা অবশ্যই ১ বছর। বছরে এখানে তোমাকে জানতে চেয়েছে। তাহলে তোমার এখানে ফর্মুলা জানা আছে, সেই ফর্মুলাতে তুমি শুধু জাস্ট পুট করে দাও। তুমি কি জানো যে I is equal to PRT/100। তাহলে p এর ভ্যালু হচ্ছে এখানে কত, ৫,০০০। ঠিক আছে? r এর ভ্যালু হচ্ছে এখানে কত, 4 ইন্টু t হচ্ছে ১ বছর ডিভাইডেড বাই ১০০। তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করে দেখো তাহলে এখানে হবে ২০০ টাকা। ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে যে সুদটা বেরোলো সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে ২০০ টাকা। ঠিক আছে? এটা হচ্ছে সমবায় সমিতির ক্ষেত্রে। সমবায় সমিতি। এরপর দেখো আমরা ব্যাংকের ক্ষেত্রে ক্যালকুলেশনটা করব। ঠিক আছে? ব্যাংকের ক্ষেত্রে ক্যালকুলেশন আমরা এখানেই করতে পারি। তাহলে এখানে আচ্ছা, এটা যদি I1 নাম দাও আর এই ক্ষেত্রে যদি তুমি I2 নাম দাও, তাহলে এখানে দেখো কি লিখবো, কি দেওয়া আছে দেখো, p এর ভ্যালু সেম, কারণ ৫,০০০ টাকা, এরও তো সেই একই জিনিস, তাহলে ৫,০০০ টাকা। r এর ভ্যালু দেখো এখানে চেঞ্জ হবে 7.4, t হচ্ছে 1, এখানে হচ্ছে ১০০। এই পয়েন্টটাকে তুমি তুলে দাও। পয়েন্টটা তুলে দিলে এখানে কত হবে, এখানে শূন্য চলে আসবে। তাহলে দেখো এখানে যদি তুমি সিম্পলিফিকেশন করো তাহলে খুব ইজিলি তুমি কিন্তু ভ্যালু পেয়ে যাবে, কারণ এই ৩টে শূন্যই তো এখানে কেটে যাচ্ছে। তাহলে ৫ ইন্টু ৭৪। ঠিক আছে? ৩৭০ আসবে। ঠিক আছে? ৩৭০ টাকা। তাহলে এটা ব্যাংকের ক্ষেত্রে। আর তুমি সমবায় সমিতির ক্ষেত্রে কত পেয়েছো, ২০০ টাকা। ঠিক আছে না? তাহলে এখানে তোমার কত টাকা বাঁচছে, তাহলে অবশ্যই তুমি কি করবে, ৩৭০ মাইনাস ২০০ করে দেবে। তাহলে হয়ে যাবে কত, ১৭০ টাকা। ১৭০ টাকা সাশ্রয় হচ্ছে।
তাহলে কোথায় কম লাগছে? তোমার সমবায় সমিতিতে কম লাগছে 200 টাকা, ঠিক আছে না? কারণ এর রেট অফ ইন্টারেস্টটা কম 4%, আর এর রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে কত? 7.4%, ঠিক আছে? এইভাবে প্রবলেমগুলো কিন্তু তোমরা সলভ করার চেষ্টা করবে। খুব সোজা জিনিস, খুব সহজভাবে জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। তাহলে এর পরের প্রবলেমের দিকে আমরা অগ্রসর হব। কি বলছে আমরা দেখি 10 প্রবলেমটা। যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার, মানে আর এর ভ্যালুটা কত সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তোমাকে কি বলে দিয়েছে দেখো, পি এর ভ্যালু বলে দিয়েছে 292, ঠিক আছে? টাইমটা দেখো তোমাকে বলেছে একদিন, তাহলে দিনটাকে তোমাকে কনভার্ট করতে হবে। তা তুমি কি জানো যে 365 দিন সমান হচ্ছে কত? 1 বছর। তাহলে একদিন সমান হচ্ছে কত? 1/365 বছর। তাহলে তুমি এখানে সহজে লিখবে 1/365 বছর, ঠিক আছে? আচ্ছা, এখানে সুদটা বলে দিয়েছে তোমাকে 5 পয়সা, তাহলে পয়সাকে তোমাকে কনভার্ট করতে হবে কিসে? টাকাতে, তাই তো? তাহলে তোমার জানা আছে যে 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 1 পয়সা সমান হচ্ছে কত? 1/100। তাহলে 5 পয়সা সমান কত হবে? 5/100, এত টাকা, মানে 1/20 টাকা। তাহলে 5 পয়সার জায়গায় তুমি লিখবে 1/20 টাকা, ঠিক আছে? এরপর আর কোনো কাজ নয়, এরপর হচ্ছে যে তুমি সরাসরি যে ফর্মুলা তোমার জানা আছে সেই ফর্মুলা তুমি পুট করবে এবং অ্যান্সার বার করবে। এখানে তোমাকে আর এর ভ্যালুটা নির্ণয় করতে দিয়েছে। তো তুমি জানো আই সমান PR/100, তাহলে আর সমান কত হবে বলো? I into 100 divided by P into T, ঠিক আছে? তাহলে এখানে তুমি এরপরে ভ্যালুগুলো পুট করো, দেখো কত আসছে। আয়ের ভ্যালু হচ্ছে কত? 1/20, ঠিক আছে? এখানে 100 লিখলে পি এর ভ্যালু হচ্ছে কত? 292, এবং টি এর ভ্যালু হচ্ছে দেখো 1/365, তার নিচে 365 লিখলে উপরে উঠে যাবে, ঠিক আছে? এরপর তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশন করলে খুব সহজেই কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দেখো এখানে কত কিভাবে ক্যালকুলেশন করা যাবে। 20 5 100 করে দাও, ঠিক আছে? আর দেখো এরপর কত দিয়ে যাবে এটা। 5 দিয়ে তো যাচ্ছে না, নিচেরটা যাচ্ছে না, এটা তো 5 দিয়ে যাবে, এটা 5 দিয়ে যাবে হচ্ছে 73 দিয়ে নিচেটা যাবে, হ্যাঁ 73 দিয়ে নিচে যাচ্ছে। তাহলে 73 দিয়ে যদি কাটো তাহলে উপরটা হয়ে যাবে 5, এই নিচেটা হয়ে যাবে 4, তাহলে হচ্ছে কত? 25/4, ঠিক আছে? 25/4, এটা সহজেই তুমি লিখতে পারবে 6/4, 100%, ঠিক আছে? তাহলে বোঝা গেছে ব্যাপারটা, খুব সহজ জিনিস। তোমাকে এখানে জিনিসগুলো বলে দেওয়া আছে, শুধুমাত্র ভ্যালুগুলো পুট করা, ঠিক আছে? এখানে দেখো পি এর ভ্যালু হচ্ছে এটা, এখানে টাইমটা তোমাকে একদিন দিয়েছে, একদিন দিয়েছে বলেই কিন্তু তোমাকে এখানে চেঞ্জটা করতে হলো, ঠিক আছে? চেঞ্জটা কিভাবে করা হয়েছে দেখো, এখান থেকে তুমি সহজেই বুঝতে পারবে। এবং এখানে যে পয়সা দেওয়া আছে সেই পয়সাটাও কিন্তু তোমাকে এখানে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে পয়সাটা তুমি টাকাটা কনভার্ট করে এখানে যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে পুট করে খুব সহজেই কিন্তু আর এর ভ্যালু বার করে ফেলতে পারবে। আশা করি বোঝা গেছে জিনিসটা কিভাবে আসছে, ঠিক আছে? তাহলে এরপরের প্রবলেম আমরা দেখি 11 নম্বর প্রবলেম কি বলছে। একই ধরনের প্রায় সমস্যা, এগুলো নিজেও করতে পারবে। দেখো এখানে আর এর ভ্যালু বলে দিয়েছে, এখানে টাইমটা তোমার কাছে জানতে চেয়েছে, এখানে পি আর সুদ বলে দিয়েছে 168 টাকা। তাহলে সবকিছু জিনিসই তোমার বলা আছে, আর হচ্ছে 8, পি হচ্ছে 600, আই হচ্ছে 168, তাহলে টাইম তোমাকে বার করতে দিয়েছে। তাহলে তুমি যদি ফর্মুলা জানো, আই ইজ ইকুয়াল টু PR/100, এবং সেখান থেকে তুমি টাইম বার করবে, টি সমান আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর,
এরপর ভ্যালুগুলো পুট করো। আয়ের ভ্যালু হচ্ছে 168 ইন্টু 100, ই এর ভ্যালু হচ্ছে কত 600 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, এরপর তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কিন্তু খুব সহজেই অ্যান্সার চলে আসবে। এই শূন্যগুলোকে তুমি কেটে দাও। এখানে 8 দিয়ে কাটো, 8 2 16, 8 1 8, তো 3 দিয়ে কাটায় 3 7 21, 3 2 6, 7/2, 7/2, 7/2 মানে হচ্ছে 3 × 1 = 2 বছর। ঠিক আছে, 3 × 1 = 2 বছর। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে বুঝতেই পারছো খুব সোজা জিনিস, খুব সহজ জিনিস। তোমাকে যে জিনিসগুলো তোমাকে বলে দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো তোমাকে কিন্তু এখানে বিধিলিপ্ত করে নিতে হবে, এবং তারপর যে তোমার যেটা জানতে চাওয়া হয়েছে ফর্মুলা থেকে কিন্তু জিনিসটা চলে আসবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি 11 অঙ্কটা। এরপর আমরা 12 অঙ্কটা দেখবো কি বলছে। দেখো 12 অঙ্কতে বলছে যে জিনিসটা, যে তোমাকে 10% সরল সুদের হার 800 টাকা ব্যাংকে জমা করেছো এবং সেখানে সুদে আসলে 1200 টাকা দিচ্ছে। এটা কিন্তু ভালো করে বুঝবে। সুদে আসলে মানে সব বৃদ্ধি মূল, সুদ প্লাস আসল। তাহলে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, মানে তোমাকে অ্যাকচুয়ালি টিটা বার করতে। কি কি বলে দেওয়া আছে দেখো, আর এর ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে, 800 টাকা তুমি জমা করেছো, তাহলে এটা অবশ্যই পি 800 টাকা। আর সুদ এবং আসল মিলে মানে সব বৃদ্ধি মূলটা হচ্ছে কত 1200 টাকা। তাহলে এটা মানেই তো হচ্ছে কি সুদ প্লাস আসল সমান 1200। ঠিক আছে, এখানে তুমি আসলটা জানো 800 টাকা, তাহলে আসলের জায়গায় তুমি 800 লিখে দিতে পারো। তো সুদ সমান হচ্ছে কত, সুদ প্লাস 800 সমান 1200। এখান থেকে তুমি সহজেই পেয়ে যাচ্ছ সুদ সমান হচ্ছে 1200 মাইনাস 800 মানে 400 টাকা। ঠিক আছে, তাহলে সব জিনিসই তোমার এখানে জানা হয়ে গেল। সুদ মানে হচ্ছে এখানে আয়ের ভ্যালুটা। তাহলে তোমাকে এখানে বার করতে হবে টি। ঠিক আছে, তাহলে তোমার যে ফর্মুলা সেই ফর্মুলাতে তুমি চলে আসবে এবং তুমি লিখবে I is equal to PRT/100 এবং T সমান I into 100 divided by P into R। এরপর ভ্যালুগুলো পুট করো। আয়ের যে ভ্যালু কত দেওয়া আছে দেখো, আয়ের ভ্যালু হচ্ছে 400 টাকা ইন্টু 100, পি এর ভ্যালু এখানে কত 800 টাকা, আর আর এর ভ্যালু হচ্ছে এখানে 10। ঠিক আছে, একবার দেখে নিতে পারো, পি এর ভ্যালু 800, আর এর ভ্যালু 10, আয়ের ভ্যালু হচ্ছে এটা 400 টাকা। ঠিক আছে, এবারে পুট করে দাও, দিয়ে এরপর ক্যালকুলেশন করো। সোজা জিনিস, খুব সহজেই তোমরা ভ্যালুগুলো পেয়ে যাবে। ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, এটা দাও 2 50 মানে 5। ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে 5 এত বছর। তাহলে বুঝতে পারছো খুব সহজেই কিন্তু তুমি কিন্তু অ্যান্সার বার করে ফেলতে পারছো। শুধু একটু কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে যে কি তোমাকে বলেছে আর কি জানতে চাওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে যেমন তোমাকে সুদ আসলটা বলে দিয়েছে 1200 টাকা, এবং তারপর তোমাকে যে জিনিসটা জানতে চাওয়া হয়েছে যে সময়টা কত। ঠিক আছে, সময়টা কত, এই সময়টা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে 12 অঙ্ক আশা করি বোঝা গেল। এরপরে আমরা যাব 13 অঙ্কটা দেখবো কি বলতে চাইছে। দেখো 13 অঙ্কটা পড়ো। 13 অঙ্কতে কি কি দেওয়া আছে আগে দেখে নাও। যে সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে, এখানে আবার সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন আর বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটু তোমাকে জটিল আকারে দিয়েছে, যদিও জিনিসটা সোজা যদি বুঝতে পারো। প্রথম জিনিসটা যদি তুমি দেখো, মূলধন কিন্তু একই। ঠিক আছে, এবং 7 বছরের ক্ষেত্রে দেখো এবার সরল সুদের হারটাও কিন্তু এক। তাহলে সুদে আসলে যেহেতু তোমাকে বলছে, তাহলে অবশ্যই এটা তুমি লিখবে যে আসল প্লাস 7 বছরের সুদ, এটাই তো তোমার 7100 টাকা। ঠিক আছে, সেকেন্ডের ক্ষেত্রে দেখো
আসল প্লাস 4 বছরের সুদ, এটা হচ্ছে 6,200 টাকা। এরপর তুমি মাইনাস করে দাও, তাহলে দেখো কত আসছে, আসলটা তো তোমার কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 7 বছর মাইনাস 4 বছর মানে 3 বছর, 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত হচ্ছে 900 টাকা, ঠিক আছে। এখানে তুমি সহজেই বলো যে 1 বছরের সুদ কত হবে, 300 টাকা হবে। 1 বছরের সুদ হবে 900/3 সমান 300 টাকা, ঠিক আছে। তাহলে 1 বছরের সুদ কিন্তু আমি এখানে বার করে ফেলতে পারলাম, মানে এটা হচ্ছে আমার আয়ের ভ্যালুটা, ঠিক আছে। আয়ের ভ্যালু মানে ইন্টারেস্টের ভ্যালুটা আমরা এখানে বার করে ফেলতে পারলাম। তাহলে এখানে দেখো 7 বছরের সুদ আমি এখানে দেখবো, 7 বছরের সুদ কত হবে দেখো, 300 ইন্টু 7 তার মানে হচ্ছে কত 2100 টাকা, ঠিক আছে। 7 বছর সুদ হচ্ছে 2100 টাকা। তাহলে এখানে তোমাকে একটা জিনিস বলে দিয়েছে দেখো, 7 বছরের সুদ এবং আসল মিলে হচ্ছে 7,100 টাকা, ঠিক আছে। আর এখানে আমি যেটা বার করলাম সেটা হচ্ছে সিম্পল 7 বছরের সুদ। তাহলে এখান থেকে অবশ্যই তুমি আসলটা বার করে ফেলতে পারবে খুব সহজেই। তাহলে দেখো এখানে আমি লিখে দিচ্ছি যে মূলধন বা আসল, মূলধন বা আসল সমান 7,100 মাইনাস 2100, তার মানে হচ্ছে 5,000 টাকা, বুঝতে পেরেছো। এই 7,100 হচ্ছে সববৃদ্ধি মূল বা সুদ আসল, ঠিক আছে। আর এটা হচ্ছে সিম্পল 2100 টাকা হচ্ছে সিম্পল সুদ, ঠিক আছে। তাহলে সুদ আসল থেকে যদি সুদটা বাদ দাও তাহলে অবশ্যই এখানে আসলটা পড়ে থাকবে, আসলটা খুব সহজেই তুমি পেয়ে যাচ্ছ 5,000 টাকা। তাহলে এখানেই প্রবলেমটা সলভ করে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের দেখতে। দেখো আমরা কি কি জানি, দেখো এখানে এখানে যদি দেখি যে আমরা জানি I is equal to PRT/100, ঠিক আছে। আয়ের ভ্যালু হচ্ছে আমরা কত, ইন্টারেস্টটা সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 7 বছর যেটা, সেটা হচ্ছে 2100 টাকা। তাহলে আয়ের জায়গায় তুমি লিখবে 2100 টাকা। পি এর ভ্যালু তুমি এখানে বার করলে 5,000 টাকা, এই 5,000 টাকাটা তুমি এখানে লিখে দাও 5,000। আর এর ভ্যালুটা আমরা বার করবো, ঠিক আছে। কি হচ্ছে এখানে 7 বছর, নিচে হচ্ছে 100, ঠিক আছে। এরপর তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে শূন্যগুলোকে আগে হাঁটাও, ঠিক আছে, শূন্যগুলোকে আগে হাঁটিয়ে দাও। কত দিয়ে যাচ্ছে দেখো, 5 4 20, 5 দিয়ে 10, তাহলে 7 6 42। তাহলে আর এর ভ্যালু হচ্ছে কত, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি কি পাচ্ছ দেখো, এখানে মূলধন পাচ্ছ 5,000 টাকা, তোমাকে যেটা জানতে চাওয়া হয়েছে। আর হচ্ছে কি না, সুদের হার, সেটা হচ্ছে 6%। এই দুটো হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। তুমি যদি বলো যে আমি এটা 7 বছরের হিসাব না করে আমি যদি এখানে আরেকটা জিনিসও দেওয়া আছে যে 4 বছরের, সেই 4 বছর ধরে হিসাব করবো, সে একই জিনিসে আসবে। আলটিমেট তো এখান পর্যন্ত তো একই আসবে। 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। তাহলে আমি পরের পৃষ্ঠাতে দেখিয়ে দিই যে এখানে 7 বছরের পরিবর্তে যদি আমি এটা 4 বছর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কত আসছে। তাহলে দেখো আমরা এখানে কি কি করবো, তাহলে এখানে 4 বছরের সুদ আমরা লিখি, 4 বছরের সুদ 1 বছর এসেছিল 300 টাকা, 4 বছর হচ্ছে 1,200 টাকা, ঠিক আছে। আর 4 বছরের সুদ আসল কত দিয়েছে দেখো, 4 বছরের সুদ আসল দিয়েছে তোমার 6,200 টাকা, ঠিক আছে না। তাহলে এখানে তুমি 4 বছরের সুদ প্লাস আসল হচ্ছে 6,200। তাহলে দেখো 6,200 টাকা থেকে যদি তুমি 1,200 টাকা বাদ দাও তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তোমার 5,000 টাকা চলে আসবে। এটা হচ্ছে তোমার আসল, ঠিক আছে।
কারণ এটা তো সুদ আসল, এখান থেকে তুমি সুদটা সিম্পল বিয়োগ করে দিচ্ছ, তাহলে এখানে খুব সহজেই কিন্তু আসলটা তুমি পেয়ে গেলে। আসল যেহেতু তুমি পেয়ে গেলে, তাহলে সমস্ত ক্যালকুলেশনই তোমার এখানে চলে আসবে, তাই না? তুমি ফর্মুলাতে পুট করে দিতে পারবে। এখানে যে ফর্মুলা আমি ইউজ করেছিলাম, দেখো এখানে সুদের ক্যালকুলেশনটা আমি করে নিয়েছি, 4 বছরের সুদ, ঠিক আছে? সুদের জায়গায় লিখবে সেটা, পি এর ভ্যালু হচ্ছে 5,000, আর এর ভ্যালু বার করবে, টি এর ভ্যালু 4 বছর। আমি দেখিয়ে দিচ্ছি এখানে, দেখো আমরা তো জানি আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে এখানে তুমি কি কি পুট করবে, দেখো 4 বছর ইন্টারেস্ট হচ্ছে এখানে 1200 টাকা, তাহলে আয়ের জায়গায় লিখলে 1200, টি এর ভ্যালু তুমি এখানে কত পেয়েছো 5,000, আরটা তো তুমি বার করবে, টি হচ্ছে এখানে 4 বছর, আর এখানে হচ্ছে 100, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করে নাও, এখানে খুব সহজেই তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? 5 দিয়ে কেটে দাও, এটা 5 4 6 24, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 6। তাহলে এখানেও সেই একই জিনিস, যে কোনো একটা জিনিস নিয়ে তুমি করতে পারো। এখানেও সেই পি এর ভ্যালু 5,000 আসছে, দেখো, আর আর এর ভ্যালু হচ্ছে 6%, একই অ্যান্সার আসবে যেভাবেই করো না কেন। যে কোনো একটা দেখাবে তোমরা, প্রথমটা নিয়েও করতে পারো, 7 বছর নিয়েও করতে পারো, অথবা 4 বছরের এই ক্যালকুলেশন নিয়েও করতে পারো, দুটোর অ্যান্সার একই আসবে। ঠিক আছে, তাহলে আশা করি প্রবলেমটা বোঝা গেছে। প্রবলেমটা একবার ভালো করে একবার দেখে নেবে, তারপর প্রবলেম সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে যেহেতু সুদ আসল বলে দিয়েছে, সেই জন্য আমরা আসল প্লাস 7 বছরের সুদ আর আসল প্লাস 4 বছরের সুদ, এখান থেকে আমি 3 বছরের সুদ পেয়ে গেছি, ঠিক আছে? 3 বছরের সুদ পেয়ে যাওয়া মানে এখান থেকে আমি 1 বছরের সুদ পেয়ে যাবো খুব সহজেই, 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এতটা পর্যন্ত পেয়েই গেছি। এবার আমি 7 বছরের ধরে ক্যালকুলেশনটা করেছি, সেই জন্য 7 ইন্টু 7 করেছি, ঠিক আছে? আর বাকি তোমাকে যেগুলো দিয়ে দিয়েছে, সুদ আসল বা সব বৃদ্ধিমূল করে দিয়েছে 7,100 টাকা, সেখান থেকে যদি তুমি 7 বছরের সুদ বিয়োগ করে দাও, তাহলে সেখান থেকে তুমি আসল পেয়ে যাচ্ছ। তাহলে এরপর তুমি ফর্মুলাতে পুট করে দেবে, ঠিক আছে? এই ফর্মুলাতে পুট করে দেবে, তাহলে এখান থেকে তুমি অ্যান্সার খুব সহজেই পেয়ে যাবে। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা পরের প্রবলেমটা দেখি। 14 প্রবলেমটা কি বলছে, দেখো প্রবলেমটা আগে পড়ো। যে দুজন ব্যক্তি আছেন, তারা পোস্ট অফিসে 2,000 টাকা জমা রেখেছিলেন। 3 বছর পর তারা সুদ সহ 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। তাহলে ব্যাংক আর পোস্ট অফিসের এই যে সুদের হারের অনুপাতটা তোমাকে কত হবে সেটা বার করতে বলেছে। কমন বলা আছে সেগুলোকে লিখে নি। আসল বা প্রিন্সিপাল, এটা হচ্ছে কত, 2,000 টাকা, ঠিক আছে না? সময় হচ্ছে কত বলবো, সময় হচ্ছে 3 বছর, টাইমটা হচ্ছে 3 বছর, ঠিক আছে? একজন ব্যাংকে রেখেছিলেন, একজন পোস্ট অফিসে রেখেছিলেন, ঠিক আছে? ব্যাংকের ক্ষেত্রে যিনি ব্যাংকে রেখেছিলেন তিনি পেয়েছেন 2,360, আর যিনি পোস্ট অফিসে রেখেছিলেন তিনি পেয়েছেন 2,480 টাকা। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করবো যে আর এর ভ্যালুটা উভয় ক্ষেত্রে কত আসছে। এইখানেও কিন্তু তোমার খুব সহজ ক্যালকুলেশন। তাহলে এখানে আমরা দুটো পার্ট করে নিই। একটা পার্টে আমরা দেখার চেষ্টা করব যে ব্যাংক, আরেকটা পার্টে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে তোমার পোস্ট অফিস, ঠিক আছে? তাহলে দেখো আমরা ভ্যালুগুলো আমরা লিখি। দেখো আমরা তো অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে ব্যাংকের ক্ষেত্রে দেখো যে এখানে আয়ের ভ্যালুটা হয়ে যাবে 2,360, মানে এটা সব বৃদ্ধিমূল মাইনাস প্রিন্সিপাল মানে আসলটা, তাহলে এটা হয়ে যাবে কত, 360 টাকা। তাহলে এটা I1 নাম দাও, ঠিক আছে? I1, ঠিক আছে? আর I2 এর ক্ষেত্রে একই জিনিস। I2 এর ক্ষেত্রে কত আসবে দেখো, এই মানে পোস্ট অফিসের ক্ষেত্রে 2,480 মাইনাস 2,000, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 480 I2 ভ্যালুটা। এটা আমরা পরবর্তী ক্ষেত্রে এখানে ইউজ করব। তাহলে I1 এর ক্ষেত্রে আমরা এখানে কত লিখবো, 360, ঠিক আছে? পি এর ভ্যালু এখানে আমার দেওয়া আছে, দেখো 2,000, R1 তো বার করতে হবে, টি হচ্ছে 3 বছর, আর এখানে হচ্ছে 100, ঠিক আছে? তাহলে সবকটা আমরা পুট করে ফেলতে পেরেছি। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে দিই, দেখো কত আসছে, যা আসছে কেটে দাও, তাহলে R1 হচ্ছে 6, ঠিক আছে? ঠিক একইভাবে আমি পোস্ট অফিসের ক্ষেত্রে বার করব। পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো এখানে I2 লিখলাম, I2 ইজ ইকুয়াল টু PR2T বাই 100, ঠিক আছে? এখানে I2 এর জায়গায় তুমি লিখবে 480, P
পি এর জায়গায় তুমি লিখবে 2000, আর R2 টা তুমি বার করবে, পি হচ্ছে 3, ঠিক আছে, আর এখানে হচ্ছে 100, ক্যালকুলেশন করো। হচ্ছে 8, তাহলে R2 হচ্ছে 8। তাহলে তোমাকে R1:R2 তোমাকে বার করতে দিয়েছে, অনুপাতটাই তোমার কাছে জানতে চেয়েছে যে অনুপাতটা কত আসবে। তাহলে এখানে খুব সহজেই তুমি বুঝতে পারছো অনুপাতটা হচ্ছে কত, 6:8। তাহলে তুমি লিখবে R1:R2 সমান 6:8, তার মানে 2 দিয়ে যদি কাটাকাটি করো 3:4, ঠিক আছে। তাহলে খুব সহজেই জিনিসটা কিন্তু তুমি বার করে ফেলতে পারলে। একবার দেখে নাও অঙ্কটা ভালো করে। তোমাকে 2000 টাকা দিয়ে দিয়েছে, একজনে কি করলেন না ব্যাংকে রেখেছিলেন বলে তিনি সুদ সহ পেলেন এটা 2360 টাকা, আর একজন তিনি পেলেন 2480 টাকা। এটা সব বৃদ্ধিমূল, ঠিক আছে। আর এখান থেকে তোমাকে বার করতে দিয়েছে সুদের হারের অনুপাত, মানে R1 আর R2 ক্যালকুলেশন করে নিয়েছো। এখানে I1 I2 এর ভ্যালু কিন্তু তুমি বার করে ফেলতে পেরেছো, ঠিক আছে। এখানে I1 I2 ভ্যালু তুমি বার করে নিয়েছো, শুধু ফর্মুলাতে পুট করে দাও, এখান থেকে তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এরপর তাহলে আমরা পরের অঙ্কটার দিকে যাই, দেখি কি বলতে চাইছে। পরের প্রবলেমটা দেখো যে 15,000 টাকা ধার করেছিলেন, ঠিক আছে। 5 বছর পর সেই ধার শোধ করতে তাকে এত টাকা দিতে হলো। তার মানে কি, এটা তো এক্সট্রা, মানে 15,000 টাকা ধার করার পরও যেটা দিয়েছেন সেটা সুদ, ঠিক আছে। তাহলে মানে এখানে যেটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি সব বৃদ্ধিমূল, সুদ আসল একসাথে। তাহলে এখান থেকে তোমাকে জানতে চেয়েছে সুদের হার কত, মানে আর এর ভ্যালুটা কত সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে যেগুলো জিনিসগুলো বলে দিয়েছে সেগুলো একটু দেখো। এখানে পি হচ্ছে কত, 15,000 আসল, 15,000 টাকা। ইটা হচ্ছে 5 বছর, ঠিক আছে। আচ্ছা, আর এখানে সব বৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ প্লাস আসল, এই দুটো মিলে হচ্ছে 22,125 টাকা। তাহলে এখান থেকে খুব সহজেই তুমি সুদটা পেয়ে যাবে 22,125 মাইনাস 15,000, ঠিক আছে। তাহলে এটা কত আসছে দেখো, 7,125 টাকা, ঠিক আছে। তাহলে সবকিছু জিনিসই তুমি পেয়ে গেছো দেখো। এখানে সুদ হচ্ছে ইন্টারেস্ট আই, এখানে টি দেওয়া আছে, এখানে পি তোমাকে দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমাকে আর এর ভ্যালু বার করতে হবে, ফর্মুলা তোমার জানা আছে। তাহলে খুব সহজেই কিন্তু তুমি আর এর ভ্যালু পেয়ে যেতে পারো। আর সমান কি, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। এবার ভ্যালুগুলো এখানে পুট করে দাও। আই এর ভ্যালু হচ্ছে এখানে কত, 7,125 ইন্টু 100 ডিভাইডেড বাই 15,000 ইন্টু 5, 15,000 ইন্টু 5। এরপর তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। দেখো ক্যালকুলেশন করে কি কি আসছে, শূন্যগুলোকে আগে হাঁটাও, ঠিক আছে। এটা তো 5 দিয়ে যাবে, 5 14 70, 5 2 10, 5 5 25। এরপরেও এটা 5 দিয়ে যাবে, তাই তো। 5 2 10, 5 8 40, 5 5 25, আর এটা হচ্ছে 30, ঠিক আছে। 5 দিয়ে যাবে দেখো, 5 5 25, 5 7 35, 5 6 30। এটা আসছে কত, 57/6। তার মানে 9 6 54 আর 3 57, তারপরে 9.1/2, এত পার্সেন্ট। এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে, 9.1/2%। তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো, খুবই সোজা জিনিস। এখানে তোমাকে যে জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো তুমি প্রথমে লিখে ফেলবে, তারপর সলভ করার চেষ্টা করবে। এখানে পিটা তোমার দেওয়া আছে, 15,000 দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর এটা হচ্ছে সব বৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল। এখান থেকে খুব সহজেই সুদ পেয়ে যাচ্ছ। এবার শুধুমাত্র তুমি ভ্যালুগুলো পুট করে দেবে, ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেশন করলেই কিন্তু তুমি আর এর ভ্যালুটা তুমি সহজেই নির্ণয় করতে পারবে। তাহলে বোঝা গেল। পরের প্রবলেমটা দেখি কি বলছে। আগে প্রবলেমটা আগে পড়ি, পড়ে বোঝার চেষ্টা করি, তারপর সলভ করবো। অবসর গ্রহণ করার পর তিনি কত পেয়েছিলেন না 1 লাখ টাকা পেয়েছিলেন, ঠিক আছে। এই টাকার কিছুটা ব্যাংকে পোস্ট অফিসে জমা রাখেন, প্রতি বছর সুদ পাবো এটা। তাহলে সুদ হচ্ছে তোমার এটা, ঠিক আছে। ব্যাংক আর পোস্ট অফিসে সুদের হার বলে দিয়েছে 5%, 6%। তাহলে কোথায় কত টাকা রেখেছেন সেটা তোমাকে বার করতে হবে। তাহলে তুমি তো জানো না কোথায় কত টাকা রাখা আছে, ঠিক আছে। তাহলে তুমি ধরে নাও, ধরি ব্যাংকে রেখেছিলেন কত, ব্যাংকে রেখেছিলেন X টাকা, আর পোস্ট অফিসে রেখেছিলেন কত,
পোস্ট অফিসে রেখেছিলেন 1,00,000 মাইনাস এক্স এত টাকা। ঠিক আছে, এরপর হচ্ছে আর কিছু নেই, তোমার ক্যালকুলেশনটা করতে হবে, শর্তানুসারে ফেলে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে দেখো ধাপে ধাপে করি জিনিসটা, তাহলে তোমার বোঝা যাবে ক্লিয়ার ভাবে। দেখো শর্তানুসারে আগে লিখে দিচ্ছি ডাইরেক্ট। শর্তানুসারে এক্স মানে পি আর আর হচ্ছে কি, তো ব্যাংকের ক্ষেত্রে 5, তাই তো, টি টি হচ্ছে 1 বছর, ঠিক আছে, বাই 100 প্লাস এখান থেকে এখানে দেখো পিটা হচ্ছে কত, 1,00,000 মাইনাস এক্স, আর এবার হচ্ছে 6, টি হচ্ছে 1, কারণ এখানে প্রত্যেক বছর বলেছে, ঠিক আছে, প্রত্যেক বছর, তাহলে অবশ্যই এখানে টি হচ্ছে 1 বছর, বাই হচ্ছে 100, এই দুটো মিলেই তো তিনি 5,400 টাকা পাচ্ছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এখান থেকে সহজেই কিন্তু তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবে। তাহলে ক্যালকুলেশন করো, এখানে দেখো কত কি আসছে, এটা হয়ে যাচ্ছে কত 5x বাই 100, আর এখানে দেখো 6 লাখ মাইনাস 6x ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 5,400। তাহলে এখানে এখানে যদি তুমি 100 লসগু করে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে এটা হচ্ছে 5x মাইনাস প্লাস 6 লাখ মাইনাস 6x সমান 5,40,000 নাকি? তাহলে 5x মাইনাস 6x, তার মানে কত মাইনাস x, আর এই 6 লাখ টাকা যদি ওইদিকে নিয়ে যাও, তাহলে এটা কত হবে 5,40,000 মাইনাস 6 লাখ। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে দেখো 60,000 আসবে, মাইনাস 60,000। তাহলে এই মাইনাস কেটে দিতে পারো, তাহলে এক্স এর ভ্যালু কত এলো, এখান থেকে তুমি লিখতে পারো এক্স ইজ ইকুয়াল টু 60,000 টাকা। তাহলে তিনি ব্যাংকে কত রেখেছিলেন, ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা। তাহলে অবশ্যই তিনি পোস্ট অফিসে রেখেছিলেন কত 40,000 টাকা। 1,00,000 টাকা থেকে যদি তুমি বাদ দাও 60,000, তাহলে সেখানে কিন্তু তুমি সহজেই পেয়ে যাবে 40,000 টাকা। তাহলে খুব সোজা প্রবলেমটা সলভ করা খুবই সোজা। আর এই তোমাকে প্রথমে ধরে নিতে হবে, ঠিক আছে, তোমাকে ধরে নিতে হবে যে ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন, পোস্ট অফিসে তাহলে কত হবে অবশ্যই 1,00,000 মাইনাস এক্স। উভয় ক্ষেত্রে দেখো দুটো সুদ, মানে ব্যাংকের ক্ষেত্রে যে সুদটা তুমি পাচ্ছ আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদটা তুমি পাচ্ছ, কারণ এটা তো আর অন্য কিছুই না, এটা তো সেই ফর্মুলাটা আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। ঠিক আছে, এটা সেই ফর্মুলাটা আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। উভয় ক্ষেত্রে তুমি যে দুটো সুদ পাচ্ছ সেই দুটো সুদ যোগ করেই তো তোমার 5,400 টাকা আসছে। ঠিক আছে, প্রত্যেক বছর তিনি এটা পাচ্ছেন। এরপর তুমি এক্স এর ভ্যালু বার করে এখান থেকে পুট করে দাও, তাহলে খুব সহজেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রবলেমটা একবার ভালো করে পড়ে নিয়ে নিজে সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে নেক্সট প্রবলেমের দিকে দেখি কি বলছে। 17 প্রবলেমটা বলছে যে 10,000 টাকা দুটো আলাদা ব্যাংকে ভাগ করে জমা করবেন। ঠিক আছে, একটা হচ্ছে 6%, একটা হচ্ছে 7% বার্ষিক সরল সুদ। তাহলে 2 বছরে তিনি 1,280 টাকা পেলেন। ঠিক আছে, এবং কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, একই টাইপের প্রবলেম। তাহলে তোমরা এখানে ধরে নেবে যে প্রথম ব্যাংকের ক্ষেত্রে তিনি ধরেছিলেন তিনি রেখেছিলেন এক্স টাকা, তাহলে দ্বিতীয় ব্যাংকে তিনি কত টাকা রাখবেন, দ্বিতীয় ব্যাংকে তিনি রাখবেন 10,000 মাইনাস এক্স এত টাকা। ঠিক আছে, তাহলে উভয় ক্ষেত্রে দেখো আমরা সুদ নির্ণয় করব। তাহলে এক্স ইন্টু আর এর ভ্যালু হচ্ছে কত, প্রথমটার ক্ষেত্রে সুদ হচ্ছে 5% জন্য এটা, আর টাইম এখানে তোমার বলে দিয়েছে 2 বছর, তাহলে 2 ডিভাইডেড বাই 100 প্লাস 10,000 মাইনাস এক্স ইন্টু এটা 7 ইন্টু 2/100, এই দুটো মিলিয়ে তো হচ্ছে তোমার 1,280। ঠিক আছে, তাহলে খুব সহজেই তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে। ক্যালকুলেশন যদি তোমরা করো, তোমরা দেখতে পারবে যেখানে কত আসছে 12x ডিভাইডেড বাই 100, আর এখানে হচ্ছে 1,40,000 মাইনাস 14x ডিভাইডেড বাই 100 সমান
1280, ঠিক আছে? তাহলে এখানে তুমি লসাগুটা করে দাও। তাহলে কত আসছে দেখো, 12x প্লাস 1,40,000 মাইনাস 14, তাহলে এখানে আসছে দেখো কত, 1,28,000, তাই তো? তাহলে এখানে দেখো মাইনাস 2x সমান 1,28,000 মাইনাস 1,40,000, ঠিক আছে? তাহলে বড় এখানে কত আসবে, মাইনাস 12,000। যদি ক্যালকুলেশন করো, কেটে দাও, মাইনাস যদি কেটে দাও, তাহলে এখান থেকে আসছে এক্স এর ভ্যালু 6,000, মানে 12,000/2 মানে 6,000। চলো তুমি পেয়ে গেছো জিনিসটা, যে প্রথম ব্যাংকে তিনি রেখেছিলেন কত, প্রথম ব্যাংকে তিনি রেখেছিলেন 6,000 টাকা, তাহলে অবশ্যই দ্বিতীয় ব্যাংকে তিনি রেখেছিলেন 10,000 মাইনাস 6,000 মানে 4,000 টাকা। একই টাইপের অঙ্ক এগুলো, এটা নিজেরা একটু করে প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরের প্রবলেমের দিকে আমরা দেখি। 18 নম্বর প্রবলেম, এটি কি বলছে, এখানে বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে 5%, ঠিক আছে? বছরের প্রথমে 15,000 টাকা তিনি জমা রেখেছেন, 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিচ্ছেন, 3 মাস পর, মানে 15,000 টাকাটা 3 মাস কেটেছে, তারপর তিনি 3,000 টাকা তুলে নিচ্ছেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে প্রবলেমটা ধাপে ধাপে করার চেষ্টা করবো, দিয়ে আমাকে জানতে চেয়েছে যে সুদ আসল কত, ঠিক আছে? বছরের শেষে সুদ আসল কত। তাহলে দেখো কোন জিনিসগুলো আমরা দেখবো, না এই 15,000 টাকাটা 3 মাস কেটেছে, ঠিক আছে? তাহলে এখানে সুদটা কত হবে, i ইকুয়াল টু 15,000, আর এর ভ্যালু হচ্ছে 5%, এটা দেখো 3 মাস, তাহলে 3/12 লিখবো, কারণ মাসকে তো বছরে কনভার্ট করতে হবে, তাই না? আমরা তো জানি 12 মাস সমান 1 বছর, তাহলে এখান থেকে খুব সহজেই 1 মাস সমান 1/12 বছর, আর 3 মাস সমান 3/12 বছর, আর এখানে তো 100 তোমার আছে, ঠিক আছে? তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশনটা করো, তাহলে খুব সহজেই তুমি পেয়ে যাবে, এগুলো কাট করো, 3 4 12, ঠিক আছে? তাহলে কত আসছে দেখো, রেশিও যদি তুমি কাটাকাটি করো, তাহলে এটা হচ্ছে কত, 75, 2 2 4, বোঝা যাচ্ছে না? তাহলে এটা হচ্ছে 375/2, তাহলে 18 দুগুণে 36, 7 দুগুণে 14, তাহলে 187 টাকা 50 পয়সা, 187। তাহলে এটা তুমি পেলে কি না, এটা যে এই 15,000 টাকাটা এটা 3 মাস কেটেছে, ঠিক আছে? 3 মাস কেটেছে, এই জন্য বলে দিয়েছে। তাহলে এরপর কি করেছেন না, তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন, তাহলে ছিল 15,000, তাহলে সেখান থেকে যদি তুমি 3,000 তুলে নাও, তাহলে এটা হয়ে যাবে কত, 12,000, ঠিক আছে না? এই 12,000 টাকা, এই 12,000 টাকাটা দেখো, টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার 8,000 টাকা তিনি জমা দিয়েছেন, তাহলে 12,000 টাকাটা 3 মাস কেটেছে, মানে মাঝখানে মিডিলে যে 3 মাসটা, সেই 3 মাসটা 12,000 টাকা কেটেছে। তাহলে এখানে তুমি সহজেই এটার ক্ষেত্রে তুমি সুদ বার করে ফেলতে পারবে। এখানে তুমি I1 নাম দাও, তাহলে এটার ক্ষেত্রে যদি তুমি সুদ বার করো, তাহলে এখানে কত কি আসছে একটু দেখে নাও। তাহলে I2 ইকুয়াল টু, কি হচ্ছে এখানে কত বলো, 12,000, আর 8টা তো সেম, কি হচ্ছে এখানে 3/12, এটা তো 3 মাস কেটেছে, এটা 3 মাস কেটেছে, আর এখানে হচ্ছে 100, এখানে ক্যালকুলেশন করো, একইভাবে আসবে 150 টাকা, ঠিক আছে? 150 টাকা, I2 ভ্যালু হচ্ছে 150 টাকা। তা খুব সহজেই তুমি মাঝখানে এটা বার করতে পারলে। এরপর দেখো প্রবলেমটা কি বলছে, 3 মাস পর তিনি আবার 8,000 টাকা জমা দিলেন, তাহলে 12,000 টাকা ছিল, ঠিক আছে না? তাহলে 12,000 টাকা ছিল, এখন কি হচ্ছে দেখো, এখন তিনি আবার 8,000 টাকা জমা দিচ্ছেন, তাহলে অবশ্যই তুমি লিখবে 12,000 প্লাস 8,000 সমান 20,000 টাকা। এখানে কিন্তু যে টাইমটা, সেই টাইমটা কিন্তু দেখো, তাহলে এখানে অলরেডি 6 মাস হয়ে গেল আর কি, মানে এখানে প্রথমে 3 মাস, আর এখানে প্রথমে এখানটা করে 3 মাস, মাঝখানে 3 মাস, তাহলে অলরেডি 6 মাস কভার হয়ে গেল, তাহলে আর 6 মাস পরে থাকছে একটা বছরের ক্ষেত্রে, তাহলে এখানে কিন্তু সময়টা অবশ্যই 6 মাস হবে।
কারণ ওইদিকে তো 3 মাস করে চলে গেছে। তাহলে একটা বছর হচ্ছে 12 মাস, তাহলে 12 থেকে এই জিনিসটা তুমি বাদ দিতে পারো। ঠিক আছে না? তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে 6 মাস পড়ে থাকছে। তো এখানে তুমি ইন্টারেস্ট ক্যালকুলেশন করো, কত ইন্টারেস্ট আসছে দেখো, তাহলে বুঝতে পারবে। I3 ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু হচ্ছে কত বলো? 20,000। আর এর ভ্যালু হচ্ছে কত? আর এর ভ্যালু হচ্ছে কত দেখো, আর হচ্ছে কত 5% সেম। এখানে টি হচ্ছে 6 মাস, মানে 6/12, আর এখানে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এই শূন্যগুলোকে কাটো, 6, 2, আর এটা যদি কেটে দাও তাহলে এটা হয়ে যাচ্ছে 500 টাকা। তাহলে 3টে ইন্টারেস্ট তুমি এখানে পেলে। ঠিক আছে, এখানে 3টে ইন্টারেস্ট তুমি ক্যালকুলেশন করলে। তাহলে একটা হচ্ছে 500 টাকা I3, I2টা হচ্ছে কত দেখো 150 টাকা, আর I1টা হচ্ছে কত 187 টাকা 50 পয়সা। 3টে ইন্টারেস্ট তুমি পেয়ে গেছো। কিন্তু তোমাকে জানতে চেয়েছে যে সুদ আসল। ঠিক আছে, তাহলে পরের পৃষ্ঠাতে আমি দেখাচ্ছি যেটার কত আসবে। তাহলে প্রথম সুদটা তুমি লিখবে যে সুদ হচ্ছে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 187 টাকা 50 পয়সা। তারপর কত আছে দেখো 150 টাকা I2টা, আর I3টা হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে 150 টাকা, আর এটা হচ্ছে 500 টাকা। ঠিক আছে, তাহলে 650, 750 আর 87। ঠিক আছে, তাহলে 50 যদি দিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে 837 টাকা 50 পয়সা। ঠিক আছে, সুদ হচ্ছে এত। তো তোমার কাছে জানতে চাইছে সুদ আসল, তাহলে এখন দেখো আসল হচ্ছে কত, আসল হচ্ছে এখন দাঁড়িয়েছে 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা আসল। লাস্ট পয়েন্ট আমরা দেখলাম যেখানে আসল হচ্ছে 20,000, এই যে এটা এখন রিমেনিং পড়ে আছে, তাই তো। 12,000 থাকার পর আমরা আবার 8,000 টাকা এখানে জমা করেছি। ঠিক আছে, এই যে লাস্ট পয়েন্টে 8,000 টাকা জমা করেছি। তাহলে এখানে তুমি সহজেই লিখতে পারবে যে সুদ আসল তুলে যোগ করে দাও, 20,000 প্লাস 837 টাকা 50 পয়সা সমান 20,837 টাকা। এটা হচ্ছে তোমার অ্যান্সার। খুব সহজেই তুমি ক্যালকুলেশনটা করতে পারবে। আশা করি বোঝা গেছে প্রবলেমটা একটু ভালো করে দেখে নিতে পারো। যে প্রথম তোমাকে বলে দিয়েছে 15,000 টাকা, 15,000 টাকা 3 মাসে খাটছে, এটার ক্ষেত্রে তোমার ইন্টারেস্ট বার করলে, ইন্টারেস্ট বার করে দেখলে এত টাকা হচ্ছে। এরপর দেখো 3,000 টাকা তিনি 3 মাস পর তুলে নিয়েছেন, তাহলে এখন টাকাটা কত হবে 12,000 টাকা। এটা থাকছে ক মাস, 3 মাস থাকছে। তাহলে এখানে ইন্টারেস্ট তুমি ক্যালকুলেশন করলে I2 ভ্যালু তুমি পেয়ে গেলে কত 150 টাকা। ঠিক আছে, এরপর দেখো তিনি বলছেন আবার তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দেবেন। তাহলে এখানে আবার তিনি 8,000 টাকা জমা দিয়েছেন, সেজন্য হচ্ছে 20,000 টাকা। আর এখানে টাইমটা কিন্তু দেখো 6 মাস, কারণ ওখানে অলরেডি 3 মাস করে চলে গেছে। ঠিক আছে, তাহলে একটা বছর তো 12 মাসে, তাহলে 12 থেকে তুমি এটা বাদ দিয়ে দিলে 6 মাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে খুব সহজেই কিন্তু এই ক্যালকুলেশনটা করতে পারবে। ঠিক আছে, তাহলে I3 ভ্যালুটা হচ্ছে 500 টাকা। তাহলে সুদ আসল তোমাকে জানতে চেয়েছে, তাহলে সুদগুলো সব তুমি যোগ করে দাও, যোগ করে দিলে 837 টাকা 50 পয়সা, আর আসল হচ্ছে 20,000, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে কত 20,837 টাকা 50 পয়সা। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরের প্রবলেমের দিকে আমরা দেখি। দেখো নিচের প্রবলেমে কি বলেছে দেখো, যে বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে, এবং প্রতি মাসে 5200 টাকা বাড়ি ভাড়া তিনি দিচ্ছে না, বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে আর কি। ঠিক আছে, ধার নেওয়ার কত বছর পর তার বাড়ি ভাড়া থেকে যে আয়টা হচ্ছে, সে আয় থেকে তিনি ব্যাংকের টাকা সুদ সহ পরিশোধ করতে পারবেন। ঠিক আছে, তাহলে তোমাকে যেগুলো দেওয়া আছে সেগুলো তুমি লিখবে। ঠিক আছে, তাহলে তুমি অ্যাকচুয়ালি এখানে ধরে নাও, যে ধরি x বছর পর, ঠিক আছে, x বছর পর ঋণ শোধ করা হবে, বা x বছর পর টাকা
সুদ সহ শোধ করা হবে। ঠিক আছে, টাইমটা তুমি ধরে নিয়েছো x বছর, তাহলে তোমার এখানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে x বছরের সুদ কত হচ্ছে দেখো, এখানে p হচ্ছে কত, 2,40,000। ঠিক আছে, 2,40,000, আর এর ভ্যালু এখানে কত বলো, 12, আর এর জায়গায় তুমি 12 লিখো, আর টিটা তুমি x ধরে নিয়েছো, ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এখানে আলটিমেট কত দাঁড়াচ্ছে দেখো, এখানে দিয়ে দাও, 4×48, 4, 28,800 x এত টাকা। এটা কি হচ্ছে না তোমার x বছরের সুদ। তাহলে দেখো সুদ এবং আসল এই দুটো যদি তুমি করো, তাহলে এখানে আমি একবার শর্ত অনুসারে লিখছি, একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটা, যে 2,40,000 তো তোমার কাছে ছিল। ঠিক আছে, এখান থেকে সুদটা তুমি অ্যাড করে দাও, 28,800। এই দুটো মিলে দেখো কি বলেছে, 5,500 টাকা। এটা 1 বছর পর 5,500 টাকা তিনি বাড়ি ভাড়াটা দিচ্ছেন। ঠিক আছে, তাহলে 5,500 টাকাটা আমি এখানে ধরেছিলাম কত, x বছর, তাহলে x - 1 করতে হবে। কারণ কি, কারণ 1 বছর পর তিনি বাড়ি ভাড়াটা বসাচ্ছেন। ঠিক আছে, তাহলে x - 1, আর t এর এটা হচ্ছে t, আর r হচ্ছে এখানে কত, 12। ঠিক আছে, আশা করি শত অনুসারে বোঝা গেছে যে এই সুদ আসলটা মানে সুদ সহ এই জিনিসটাই তো তিনি বাড়ি ভাড়া থেকে তুলবেন। তাহলে বাড়ি ভাড়া থেকে তিনি তুলছেন কত না, 5,500 টাকা। এটা 1 বছর পর যেহেতু বসিয়েছেন, সেজন্য টাইমটা হয়ে গেছে কত, x - 1, আর এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12, আর এখানে দেওয়া আছে 12%। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশনটা করবো, ক্যালকুলেশন করে x এর ভ্যালু নির্ণয় করবো, x এর ভ্যালু নির্ণয় করলে আমার সমস্ত ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এইদিকে যেমন আছে সেরকম লিখো, এটা যদি আমি গুণ করে নাও, 24/62 x মাইনাস 00। ঠিক আছে, তো আসছে ক্যালকুলেশন করতে হবে, 2,40,000 মাইনাস 62,400। 62,400 থেকে যদি তুমি 28,800 বাদ দাও, মাইনাস 28,800 ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এটা কত আসছে দেখো, 28,14, 3/12, 336,0। ঠিক আছে, আর এদিকে আসছে দেখো কত, আর এটা প্লাস হবে, কারণ এটা যদি তুমি নিয়ে আসবে প্লাস হবে। তো এই দুটো যোগ করে, এই দুটো যোগ করলে কত আসছে দেখো, 2, 4, 8, 6, 4, 10, 3,02,400। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে সেটা তুমি লিখবে, পরের পেজে দেখাচ্ছি, এখানে অসুবিধা হয়ে যাবে। তাহলে এক্স সমান কত হচ্ছে দেখো, 3,02,400 ডিভাইডেড বাই 600। ঠিক আছে, এগুলো কেটে দাও, কত দিয়ে যাবে, 10-এর থেকে তো কম হবে, তাহলে 9 দিয়ে দেখি, 9 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্স ওয়ান হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এক্স ওয়ান আছে তোমার 9। তাহলে দেখে নিও যে ভ্যালুটা কি আছে। তাহলে এখানে 9 বছর পর কিন্তু তিনি শোধ করতে পারবেন। ঠিক আছে, অ্যান্সার আসছে 9। এরপরের অঙ্কটা দেখি তাহলে কি বলছে, 20 অঙ্কটা, যে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে টাকা জমা রেখেছিলেন এবং প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন 1,20,000 টাকা করে পাবে।
বার্ষিক সুদের হার বলে দিয়েছে 10% এবং মেয়েদের বয়স 13 বছর আর 8 বছর। তাহলে প্রত্যেক মেয়ের জন্য তুমি কত টাকা জমা রেখেছিলে, এটা হচ্ছে জানতে চেয়েছে। তাহলে ধরো তুমি ধরে নাও, ধরি বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছে। ঠিক আছে, তাহলে দেখো উভয় ক্ষেত্রে আমরা বার করবো। তাহলে প্রথম বড় মেয়ের ক্ষেত্রে দেখি। ঠিক আছে, প্রথম বড় মেয়ের ক্ষেত্রে দেখি কি আসছে। বড় মেয়ের ক্ষেত্রে দেখো তার x টাকা হচ্ছে তার জমানো। ঠিক আছে, আমরা সববৃদ্ধি মূল্য এখানে বার করার চেষ্টা করব। তাহলে x প্লাস এক্সটা তো আসল, আর এখানে PRT/100 করব। তাহলে p হচ্ছে এখানে x, এখানে r হচ্ছে কত পার্সেন্ট বলছে 10। ঠিক আছে, এই যে 10% এখানে তোমাকে বলে দিয়েছে। এখানে হচ্ছে টা দেখো বড় মেয়ের বয়স হচ্ছে এখন 13 বছর। ঠিক আছে, 13 বছর, কিন্তু বলেছে আমরা 18 বছরের রেসপেক্টে করছি। তাহলে অবশ্যই এখানে টা হয়ে যাবে কি 18 - 13। বোঝা গেছে? 18 বছরে আমাকে এই জিনিসটা বলেছে যে 18 বছরে 1,20,000 টাকা পাবো। তাহলে এখানে অবশ্যই আমাকে 18 - 13 করতে হবে, PRT/100। এটাই তো হচ্ছে তোমার 1,20,000। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বার করে নিতে পারবে খুব সহজেই। কত আসবে বলো? এটা মানে তো 5, আর এখান থেকে একটা কেটে দাও, তাহলে 2। তাহলে এক্স প্লাস 5x/10, তার মানে কত আসছে 3x/2, তাই তো? যদি ক্যালকুলেশন করো 2x প্লাস x মানে 3x, 3x/2 হচ্ছে 1,20,000। তাহলে এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে। x এর ভ্যালু কত আছে? 3 দিয়ে কেটে দাও, এটা 3 4 12, 40,000। তাহলে x হচ্ছে 80,000 টাকা। ঠিক আছে, 80,000। প্রথম মানে বড় মেয়ের ক্ষেত্রে তোমরা পেয়ে গেলে যে x এর ভ্যালু হচ্ছে 80,000, মানে বড় মেয়ের জন্য তুমি 80,000 টাকা জমা রেখেছো। ঠিক একইভাবে তুমি ছোট মেয়ের ক্ষেত্রে বার করতে পারবে। ছোট মেয়ের ক্ষেত্রে কি হবে দেখো, তাহলে এখানে আমরা যেটা জানি, ছোট মেয়ের ক্ষেত্রে y ধরেছিলাম, তাহলে y প্লাস সব বৃদ্ধিমূল বার করবো, y ইন্টু এখানে ইন্টারেস্টটা কত, এখানে ইন্টারেস্ট হচ্ছে 10। ঠিক আছে, এখানে দেওয়া আছে 10% ইন্টারেস্ট। আর এখানে টাইমটাও তোমাকে বলে দিই যে টাইমটা হবে 18 - 8। ঠিক আছে, 18 থেকে 8কে কিন্তু এখানে বাদ দিতে হবে। তাই ছোট মেয়ের ক্ষেত্রে এখানে তুমি ক্যালকুলেশনটা করো, y ইন্টু 10, 18 - 8 ডিভাইডেড বাই 100 সমান 1,20,000। তাহলে এখানে কত আসছে দেখো, y প্লাস y ইন্টু 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 সমান 1,20,000। ঠিক আছে, তাহলে এটা তো কেটে যাচ্ছে। তাহলে 2y সমান হচ্ছে 1,20,000। তাহলে y সমান হচ্ছে 60,000 টাকা। তাহলে দেখো সহজেই তুমি পেয়ে যাচ্ছ, বড় মেয়ের জন্য তুমি 80,000 টাকা জমা রেখেছিলেন এটা, এবং ছোট মেয়ের ক্ষেত্রে তিনি 60,000 টাকা জমা রেখেছেন। লিখবে যে বড় মেয়ের জন্য 80,000, বড় মেয়ের জন্য 80,000 টাকা, এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছে। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে ব্যাপারগুলো। খুবই সোজা জিনিস, অঙ্কগুলো প্র্যাকটিস করবে, প্রথমে এক্সাম্পল দেখবে, এক্সাম্পল দেখার পর তোমরা এক্সারসাইজে করার চেষ্টা করবে। ঠিক আছে, একবার দেখে নাও ভালো করে। আমি প্রথমে ধরে নিয়েছি যে এটা x টাকা বড় মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য y টাকা, তারপর শতাংশের এখানে ক্যালকুলেশন করেছি, বড় মেয়ের ক্ষেত্রে এখানে ক্যালকুলেশন করেছি, সব বৃদ্ধিমূল বার করেছি অ্যাকচুয়ালি, দিয়ে এখান থেকে 80,000 টাকা এসছে। এবং এটা হচ্ছে তোমার ছোট মেয়ের জন্য, এক্ষেত্রে কিন্তু সব বৃদ্ধিমূল এসছে
সব বৃদ্ধিমূল ক্যালকুলেশন করে y ভ্যালু এসছে 60,000। ঠিক আছে, তাহলে আজকে এতটা পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।